সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নেক্সট বিডির একটা স্পেশাল এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি মাহবুব নাহিদ। আজকে আমাদের সাথে একজন বিশেষ গেস্ট আছেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত আমাদের বাংলাদেশি একজন নারী বিজ্ঞানী, গবেষক এবং সমাজকর্মী, ডাক্তার শামারুখ মির্জা। কেমন আছেন? ওয়ালাইকুম। আমাদের আজকের এই আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, জি, আমাদের এই আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। আমাদের আমাদের সমাজের নারীরা বা আমাদের অনেকেই অনেক কিছু জানার থাকে, যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে অনেক কিছু জানার থাকে। সো আমরা চেষ্টা করব অল্প সময়ে আমাদের দর্শকদেরকে কিছু জানানোর জন্য। কেমন পার করছেন সময়, মানে সবকিছু মিলিয়ে এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো, তারপরে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশ থেকে তো আগের চেয়ে অন্তত ভালো কিছু খবর পাচ্ছেন, মানে সব মিলিয়ে কেমন যাচ্ছে সময়? অনেক ধন্যবাদ আমাকে আপনাদের সাথে আসার জন্য। আহ হ্যাঁ, আসলে আমি তো বহু বছর দেশের বাইরে আছি, কিন্তু বাংলাদেশের সঙ্গে আমার টানটা বরাবরই খুব খুবই শক্তিশালী এবং প্রবল। আমি প্রায় প্রতি বছরই দেশে যাই, এবং আমি এখানে যদিও অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে কাজ করছি, কিন্তু আমি একটি নন প্রফিট এখানে নন প্রফিট করেছি, যার সাথে কাজ করছি, এবং এই নন প্রফিট বাংলাদেশেও কাজ করে। তো সেই সূত্রে বাংলাদেশের সঙ্গে আমার খুব যোগাযোগ আছে। অবশ্যই 2024 জুলাইয়ের পর থেকে তো একটা অন্যরকম সময়ের মধ্য দিয়ে পুরো জাতি যাচ্ছে বাংলাদেশে। এবং যে স্বাধীনতা এবং যে মুক্তির আনন্দ বাংলাদেশ জাতি পেয়েছে 15 বছর পরে, সেটার সাথে তো আসলে কোনো কিছু তুলনা হয় না। কিন্তু পৃথিবীর সব দেশেই যা হয়, এত বড় একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান এবং 15 বছরে এত দমন পীড়নের পরে আহ যখন মানুষ স্বাধীনতা পায়, ফ্রিডম পায়, তখন যেটা হয় যে অনেক সময় পিপল কান ডিস্টিংগুইশ বিটুইন ফ্রিডম অ্যান্ড লিবার্টি। মানে মানুষের যে একটা দায়িত্ববোধেরও একটা বিষয় আছে, এই বিষয়টি মানুষ অনেক সময় রিয়েলাইজ করতে পারে না, যেটার কিছুটা আমরা অবশ্যই দেখছি, বাংলাদেশে দেখছি কিছু প্রভাব পড়েছে। কিন্তু তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ, বাংলাদেশে গত 15 বছর পরে, গত 1 বছরে বাংলাদেশ যে অবস্থায় এসেছে তা অবিস্মরণীয়। এবং এর জন্য আমরা বাংলাদেশে যত তরুণ, শিশু, আহ নারী, সাধারণ জনতা, রাজনৈতিক কর্মী, নেতা, সাংবাদিক, সকলেই যে আত্মত্যাগ করেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। জি, ধন্যবাদ। আমরা একটা বিষয় আলোচনা করব। আপনি আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং একটা সময় সেই জায়গাটা ছেড়ে চলে যেতে হয়। অবশ্যই জি। আপনি এখন মানে ঢাকা বিশ্ব হয়তো বা বাংলাদেশে থাকার চেয়ে অনেক ভালো অবস্থানে আছেন, অনেক ভালো দেশে আছেন। কিন্তু এই বিষয়টা যে এই যে ছেড়ে যেতে হলো, এই বিষয়টা কি কখনো মনে কষ্ট দেয় যে এই যে বিভিন্ন কূটনৈতিক জটিলতার কারণে বা বিভিন্ন জটিলতার কারণে যে ছেড়ে চলে যেতে হলো, এটাকে কি কষ্ট দেয় কিনা কখনো? হ্যাঁ, কষ্ট দিত, অবশ্যই একসময় খুবই কষ্ট দিত, কারণ আমি সবসময় শিক্ষক হতে চেয়েছি। আর বাংলাদেশে আমি যতদিন ছিলাম, আমি ছোটবেলা থেকে চেয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি, তারপর শিক্ষক হয়েছি। তো এই ব্যাপারটা তো আমার কাছে স্বপ্নের মতো ছিল, এবং আমার কাছে সবচেয়ে সুন্দর সময় ছিল ছাত্রদের সাথে যে কানেকশনটা, ছাত্রদেরকে পড়ানোর সময় যে কানেকশনটা, এটা আমার কাছে একটা অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। তো কূটনৈতিক জটিলতার বিষয়টা আমি জানি না। বাংলাদেশে যেটা হয় যে প্রত্যেকটা রাজনৈতিক সরকারের আমলে কিছু ভিকটিম হয়। কখনো মানে খুব বেশি ভিকটিম তৈরি হয়, কখনো কম ভিকটিম তৈরি হয়, এবং সমাজে প্রত্যেকটা লেভেলে এই ভিকটিম গুলি থাকে। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শেষ করে ফিরে যাই পড়ানোর জন্য, সত্যি কথা বলতে তখন আমি একটি পোস্ট ডকের অফার পাই অস্ট্রেলিয়াতেই। তো তখন আমি যখন বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষকদের সাথে কথা বলি, তারা প্রত্যেকেই আমাকে খুব উৎসাহিত করেছিলেন যে তুমি ছুটি নাও, ছুটি নিয়ে অবশ্যই পোস্টটা করে আসো, বিকজ তোমার যখন পাবলিকেশন হবে সেখানে বিশ্ববিদ্যালয়ের এই সুনাম আরো বাড়বে। তো আমি যখন বিশ্ববিদ্যালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাই ছুটির জন্য, আনফর্চুনেটলি আমাকে সেই ছুটি দেওয়া হয় না, এবং আমি কিছুটা অভিমান করেই তখন আসলে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি আসি। তবে এ কথা ঠিক যে আপনাকে দেশের জন্য কিছু করতে হলে, কিংবা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে হলে, কিংবা শিক্ষা ব্যবস্থার জন্য কিছু করতে হলে আপনাকে যে সেই সিস্টেমের মধ্যে থাকতে হবে এমন কোনো কথা নেই। কেননা আমি গত 10 বছরের বেশি দেশের বাইরে থেকেও কিন্তু দেশের জন্য কাজ করছি, এবং আমার সাথে এখনো বিশ্ববিদ্যালয়ে আমার যারা শিক্ষার্থী ছিলেন তাদের সঙ্গে অনেকেরই যোগাযোগ আছে, এবং আমি সবসময় চেষ্টা করি
প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে সাহায্য করবার জন্য। হ্যাঁ, দেশের সাথে আমার একটা বিশাল কানেকশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জায়গাটা, সেটা না থাকার কারণে অবশ্যই আমার তো খারাপ লাগেই। সত্যি কথা বলতে ওই খারাপ বোধটা এখন আর হয় না। আমাদের নারীরা কেমন করছে মানে আমাদের দেশের নারীরা কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে অনেক ক্ষেত্রেই আমরা শুনি যে নারীদেরকে রাজনীতিতে বা কর্মক্ষেত্রে আসতে অনেক বাধা দেওয়া হয়, অনেক সমস্যার সম্মুখীন মনে হয়। এবং এইটা তো আপনি অন্য একটা দেশে আছেন, সেখানকার পরিস্থিতি নিশ্চয়ই এরকম নয়। তো আমাদের দেশে আসলে এই যে নারীদের সকল কাজে পিছিয়ে দেওয়ার যে আমাদের চাহিদাটা বা সকল কাজে আমাদের পিছিয়ে দেওয়ার প্রবণতা, এটা আসলে কেন আমাদের, এটা মানে কারণটা কি, কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় এটা হচ্ছে ডিকেডস আফটার ডিকেডস, জেনারেশনস আফটার জেনারেশন একটা মাইন্ডসেট নিয়ে চলেছে বাংলাদেশে। একটা পেট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতান্ত্রিক মনোভাব থেকে এই ব্যাপারটি এসেছে যে কিছু মনে করবেন না, কিন্তু বাংলাদেশের আহ, অনেক আগের জেনারেশনেও এই ব্যাপারগুলি হতো যে আমার থেকে কেন আমার পরিবারের নারী কিংবা আরেকজন নারী ভালো করবে। So এটা ইট ইস দ্য পেট্রিয়ার্কাল একটা মেন্টালিটি, একটা সোসাইটির বিষয়। এবং এটা শুধু বাংলাদেশ নয়, এটা প্রচুর উন্নয়নশীল দেশ এবং প্রচুর অনুন্নত দেশের এটা একটা খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু বাংলাদেশে এখনো, বাংলাদেশের জন্মে প্রায় 50 বছরের বেশি বছর পরেও এই জিনিসটা দেখতে হয়, ব্যাপারটা খুবই দুঃখের এবং লজ্জাস্কর। আহ কেননা এটা হওয়ার কথা না। বাংলাদেশে নারী শিক্ষার জন্য সরকারগুলো যথেষ্ট চেষ্টা করেছে। বাংলাদেশে বিভিন্ন কর্মসংস্থানে নারীদেরকে আরো বেশি এনকারেজ করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে। কিন্তু তারপর আমার মনে সাইকোলজিক্যালি ব্যাপারটার কারণে নারীদের অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। আর তারপর আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে সামাজিক যে স্ট্রাকচারটা, না যে ফ্রেমওয়ার্ক যেটা বলি, সেটা কর্মসংস্থান বলুন, রাস্তাঘাটে বলুন, আপনি স্টেশনে বলুন, আপনি এয়ারপোর্টে বলুন, যেখানেই যাবে, ফ্যাক্টরিতে বলুন, প্রত্যেকটা জায়গাতে আসলে নারীদের কিছু বাধার সম্মুখীন হতে হয়। একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরুন, মানে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা আমি বলি, আমার আমার কাছে কালকে একটা ব্যাপার দেখে আমার কাছে খুব অবাক লাগলো। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, তো তারপরে পুলিশের ইনএফিসিয়েন্সি প্রুফ করার জন্য কিছু ছেলে পেলে শাড়ি এবং চুড়ি নিয়ে গেছে। হ্যাঁ, অ্যাজ ইফ তোমরা শাড়ি চুড়ি পরে আছো কিনা। ডিড ইউ রিয়েলাইজ যে কি ধরনের মাইন্ডসেট থেকে এটা আসছে? অ্যাজ ইফ মানে একটা অক্ষমতার, মানে মানে কি বলবো, চিহ্ন শাড়ি চুড়ি হচ্ছে অক্ষমতার শাড়ি, যেন প্রতীক শাড়ি হয়ে চুড়ি গেছে। পরা। হ্যাঁ, মানে ব্যাপারটা খুবই লজ্জাস্কর এবং দুঃখজনক হচ্ছে যে তরুণের এটা করেছে। জি, আমি যদি মনে করতাম যে আমার বাপ দাদার বয়সী লোকেরা করেছে, তাহলে কিন্তু আমি বুঝতাম ঠিক আছে, এটা 30-40 বছর আগেকার বিষয়, পৃথিবী এত এগিয়ে যায়নি, নারীরা ঘরে থাকতো, এরকম জি, হতে পারে। জি। কিন্তু আজকে 2025 সালে কেন আমাকে এটা উইটনেস করতে হবে? সো দ্যাটস ওয়াই আই এম সেইং যে ইটস অ্যাক্রস জেনারেশনস। এবং আমি মনে করি বাংলাদেশে যারা সত্যিকারের আলোকিত মানুষরা আছে, যেটা কিন্তু এডুকেশন দিয়ে ডিটারমাইন্ড হয় না, জি। যারা সত্যিকার ভাবে লিবারাল ভ্যালুজ কন্টেইন করে, তাদের এই বিষয়গুলোতে আরো এগিয়ে আসতে হবে। আপনার এই পয়েন্টটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যেটা দেখি যে যখন কোনো নারীকে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় নারীকে প্রতিদ্বন্দ্বিতা, বা নারী অবশ্যই সব কাজে প্রতিযোগিতা করেই আসতে হবে তাকে, কিন্তু দেখা যায় যে অবশ্যই। ব্যক্তিগত আক্রমণ করার ব্যাপারটা চলে আসে, কারো হুম। পোশাক নিয়ে, কারো শরীরের হুম। আকৃতি নিয়ে, কারো চুল নিয়ে, মানে বিভিন্ন হুম। বিষয় নিয়ে। এই এই বিষয়টা আসলে কেমন লাগে যখন একটা ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ হয়ে যায়? না, খুবই খুবই অবশ্যই খুবই দুঃখজনক। এটা শুধু নারীর বিষয় না, আপনি নারী পুরুষ প্রত্যেকেই ব্যক্তিগত আক্রমণ করলে তো ব্যাপারটা খুব কষ্টকর। তবে নারীর ব্যাপারে ব্যক্তিগত আক্রমণটা খুব ভালগার হয়ে যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে সেটা হচ্ছে যে নারীর শারীরিক গঠন, নারীর পোশাক আশাক নিয়ে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, যেগুলো পুরুষদের ক্ষেত্রে হয় না। এবং ব্যাপারটা খুবই দুঃখজনক। এবং যে কথা আপনি বললেন, ব্যাপারটার সাথে আমি পুরোপুরি একমত যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে হবে। যে জি, মেধাবী, যে ফিটার, যে মোর এফিশিয়েন্ট অ্যান্ড কেপেবল, তাকেই জায়গা তৈরি করে দিতে হবে, সেটা যেখানে হোক না কেন। জি। কিন্তু কর্মক্ষেত্রে আসার পরে নারীদের উপর যে ব্যক্তিগত আক্রমণটা হয়, সেটা অবশ্যই পুরুষদের তুলনায় অনেক বেশি ইন্টেন্স। এবং আমি মনে করি এটার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট খুবই খুবই বাজে। আমি জানি আপনি রাজনীতি নিয়ে খুব অনেক সচেতন, রাজনীতি, এবং আপনি
পারিবারিকভাবে রাজনীতি দেখে বড় হয়েছেন ছোট বেলা থেকে, আমাদের বাংলাদেশে নতুন একটা সংস্কার প্রস্তাব এসেছে। আমরা যেটা জানতাম যে নারীদের সংরক্ষিত আসন ছিল সংসদে, এই সংরক্ষিত আসনে অনেক জায়গা থেকে বা অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে সরাসরি নির্বাচনের দাবি তোলা হয়েছে। এই বিষয়টাকে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এখন রিফর্মের নামে খুব ড্রাস্টিক কিছু চেঞ্জের কথা বলা হচ্ছে, যেটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাস্তবটাকে বোধহয় অ্যানালাইজ করা হয় না। আমি অবশ্যই সরাসরি নির্বাচনের পক্ষে, হ্যাঁ, জি। সত্যি কথা বলি, বিকজ আমি মনে করি নারীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করে আসতে হবে, কিন্তু আমি নারীদের জন্য আলাদা করে সিট করে দিয়ে, রিজার্ভ করে দিয়ে সেখানে নারীদের সাথেই নারীদের প্রতিদ্বন্দ্বিতা, হ্যাঁ, জি। আমি এই কনসেপ্টটার একটু বিরোধী। জি। এবং আমি আমি বুঝি যে প্রবাবলি কোন চিন্তা ভাবনা থেকে এই ধরনের কথাবার্তা আসে, কিন্তু আমি মনে করি যদি আপনারা 50টা সিট রাখতেন, সেখানে যদি 25টা আপনি প্রতিদ্বন্দ্বিতামূলক করে করতে পারতেন, রাদার আপনাকে যেটা এনকারেজ করতে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে নারীদেরকে এম্পাওয়ার করার স্পেস করে দিতে হবে, প্রসেসটা শুরু করতে হবে, মেকানিজমটা এমন ভাবে রাখতে হবে যেটা রুট লেভেল আপনি যখন নমিনেশন দিচ্ছেন, হ্যাঁ, নো জি। ম্যাটার ইটস আ ম্যান অর আ উইমেন, আপনি ফর এক্সাম্পল আপনি ঢাকা একের জন্য নমিনেশন দিচ্ছে, সেখানে আপনি পুরুষকে পুরুষ এবং নারী দুজনের মধ্যে যে অধিকতর আপনার কেপেবল তাকে আপনি নমিনেশন দিবেন। এবং আরেকটা জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে করা খুব জরুরি, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 30% জি। উইমেনকে আমাদের পলিটিক্সে এম্পাওয়ার করা উচিত, এবং এটা করা উচিত রুট লেভেল থেকে। ইটস নট লাইক আপনি পার্লামেন্টে 300টা সিট যেখানে জনগণের ট্যাক্সেই এদেরকে আপনার চালাবেন, সেখানে আপনি আরো 100টা তৈরি করে দিয়ে সেখানে নারীদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে দেবে, ব্যাপারটাতে কিছু আমার কাছে মনে হয় কিছু গ্যাপ আছে, ফ্ল আছে। এবং আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, এখানে কিন্তু আমি যে কথাটা বললাম, যে পলিটিক্যাল পার্টি গুলোর ভেতরে উইদিন দ্য পার্টি ফিমেলদেরকে আরো এম্পাওয়ার করা হয় ইন পলিটিক্স, দে ক্রিয়েট দ্য পাথওয়েজ ফর উইমেন সো দ্যাট দে ক্যান এনজয় পলিটিক্স মোর। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রুথ কমিশন নিয়ে বেশ আলাপ হচ্ছে, এখন অনেক জোরে সোরে হচ্ছে। আমি আপনার বিষয়ে গবেষণা করে জানতে পারলাম যে আপনি অনেক আগেই এই ট্রুথ কমিশনের নিয়ে কথা বলেছিলেন এবং জোরে সোরে আওয়াজ তুলেছিলেন এবং একটা সম্ভবত অনুষ্ঠানও করেছিলেন। তো আপনি আসলে আপনার অনুধাবনের জায়গাটা কি ছিল যে এটা এত আগেই যে আপনি ভেবেছিলেন এই জায়গাটা, মানে আপনার অনুধাবনের জায়গাটা সেক্ষেত্রে কি ছিল? আমার কাছে মনে থেকে জানেন যে আসলে গত 15 বছরে বাংলাদেশে লাখ লাখ মানুষ, হ্যাঁ, একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে গেছে, এবং প্রচুর মানুষ নির্যাতিত হয়েছে, জেলে গেছে, গুম হয়ে গেছে, মারা গেছে। তো এদের এদের একটা বিশাল ক্লোজার দরকার, হ্যাঁ, কিন্তু এদের সঙ্গে যে সমস্ত অপরাধীরা যুক্ত ছিল, আপনি তাদেরকে কিভাবে তাদেরকে এই জুডিশিয়ারির আন্ডারে নিয়ে আসবেন, তাদের বিচার প্রক্রিয়াটা কিভাবে করবেন, হ্যাঁ। এবং এটা ভাবতে গিয়ে আমার মনে হয় হ্যাঁ অবশ্যই যারা মার্ডারার, যারা কিলার, হ্যাঁ, যারা আপনার দুর্নীতি করেছে, তাদের তো এক্সিস্টিং যে জুডিশিয়াল সিস্টেম আছে সেটার মধ্য দিয়ে বিচার হবে, কিন্তু ইটস আ লেন্দি প্রসেস, বিকজ বাংলাদেশে তো জুডিশিয়ারি খুবই স্লোলি কাজ করে। জি। তারপর আমার মনে হলো তাহলে এদের ক্লোজারটা কিভাবে হবে, হ্যাঁ, এবং দ্রুত কিভাবে করা যায়, সেই একটা চিন্তা থেকে এসেছে। এবং 2 নাম্বার হচ্ছে যারা খুনি, যারা লুটেরা, যারা দুর্নীতিবাজ, তাদের তো একটা বিচার হবে, কিন্তু যারা এগুলোতে সহায়তা করেছে তাদেরকে আপনি কিভাবে ডিল করবেন, হ্যাঁ। ফর এক্সাম্পল ধরুন আপনার উপজেলা এক চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের চেয়ারম্যান, সে দুর্নীতি করেছে, কিন্তু সেই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে তার সাঙ্গপাঙ্গরা সাহায্য করেছে, আপনি ওই সাঙ্গপাঙ্গদের কিভাবে ডিল করবেন? তাদের আপনার একটা স্পেস করে দিলে যে তারা যদি তাদের কাজের জন্য অ্যাপোলোজাইজ করে, তাহলে হয়তো বা যারা ভিকটিম তাদের একটা ক্লোজারের জায়গা হয়। হুম। ওই কনসেপ্ট থেকে আমি ট্রুথ কমিশনের কথা চিন্তা করি, এবং আমার মেইন এজেন্ডা হচ্ছে এই জাতিকে সামনে এগিয়ে যেতে হবে, হ্যাঁ, জি। এবং এখানে ট্রানজিশনাল জাস্টিসের কথা আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে, এবং সামনে এগিয়ে যেতে হলে কোনটা সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে, জি। সেভাবে আমাদের কাজ করতে হবে। এই চিন্তা থেকে আমি ট্রুথ কমিশনের কথা ভেবেছি। আমরা একটা একটু কঠিন প্রশ্ন করব, মানে আমার কাছে কঠিন, আমি জানি না আপনার কাছে কঠিন মনে হবে কিনা। রাজনীতি নিয়ে আহ, জানি না আপনার আগ্রহ আছে কিনা, বাট যদি কাজ করার সুযোগ আসে দেশের জন্য পলিসি লেভেলে, বা আপনি যে আপনার
আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডেই যদি রাষ্ট্র চায় যে আপনি বাংলাদেশে এসে এই ফিল্ডেই কাজ করেন, এই ধরনের কোনো প্রস্তাব যদি আসে, সেক্ষেত্রে সেটাকে কি লুফে নেবেন কিনা? এই বিষয়ে আমি আসলে ভাবিনি। আর আমি কখনোই কোনো কিছু লুফে নিতে পারি না। হ্যাঁ, আমাকে চিন্তা করতে হয়। আই নিড টু থিঙ্ক আ লট। বাট ঘটনাটা হচ্ছে যে আমি যেটা আপনাকে বলেছি যে আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দেশের জন্য কাজ করা যায়। জি। এবং দেশ যদি মনে করে সত্যিকার ভাবে যে আমার যে এক্সপার্টাইজ, আমি যেমন এখন ড্রাগ রেগুলেশনে কাজ করি অ্যাজ আ জি। টক্সিকোলজিস্ট, জি। এই এক্সপার্টাইজটা যদি জরুরি এবং তাহলে অবশ্যই আমি কাজ করব। অবশ্যই আমি আমার সবকিছুতে কাজ করবো, এক্সপার্টাইজ দিয়ে কাজ করব, আমি আমার অ্যাডভাইস আমি দিব। আমি যদি মনে করি সব জায়গায় আহ কিছু জরুরি ভিত্তিতে বাইরেরও এক্সপার্টাইজ দরকার হয়, আমি সেই বিষয়ে সহায়তা করব। হ্যাঁ, অবশ্যই করব। আপনি একদম খুব রিসার্চ লেভেলে কাজ করেন। অনেক গবেষণার কথা আমরা জেনেছি সবই। এই জায়গা থেকে আসলে সমাজকর্ম করার বা মানুষকে সহযোগিতা করার এই চিন্তাটা কখন থেকে শুরু হয় এবং কবে থেকে সেটা শুরু করলেন মানুষের জন্য কাজ করার, মানে কাজের পাশাপাশি? আহ আমি ছোটবেলা থেকে না দেখেছি যে আসলে আহ আমার আশেপাশে যারা ছিলেন আমার পরিবারে, তারা সবসময় আসলে মানুষের জন্য কাজ করেছে। তারা যে যা প্রফেশনে কাজ করেছে, কিন্তু তার বাইরেও তারা আমাদের আশেপাশে যারা মানুষ, যারা যারা আন্ডার প্রিভিলেজ, যাদের আরেকটু হয়তো বা অ্যাডিশনাল সহায়তা প্রয়োজন, তাদের জন্য কাজ করেছে। তো এই ব্যাপারটা আমার মাথার মধ্যে ছিল সবসময়। কিন্তু বাংলাদেশ থেকে চলে আসার পরে যেটা হয়েছে যে আমি এখানে আসার পর দেখেছি যে আমরা যারা আসলে দেশ ছাড়ি, মানে যারা আমরা মাইগ্রেন্ট, তারা কিন্তু আমরা আসলে দেশ ছাড়তে পারি না। আমরা দেশটাকে আমার হৃদয়ের একটা জায়গায় নিয়ে চলে আসি। তো আমরা তখন দুটো জগতে বাস করি, এক হচ্ছে এই নতুন দেশে যারা আসি, এবং আরেকটা হচ্ছে যে দেশটা আমরা ফিরে আসি। এটা থেকে না আমাদের একটা মনোজগতে একটা ভয়েড তৈরি হয়। হ্যাঁ, এবং দেখা গেছে যে এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে একটা মানসিক সমস্যার তৈরি হয়। এবং জি। সবচেয়ে বড় বিষয়, যারা খুব ভালো ধরেন এক্সপার্টাইজ নিয়ে আসে না, যাদের স্ট্রাগল করতে হয় জি। কাজ পাওয়ার জন্য, তাদের অনেকগুলো ইস্যু তৈরি হয়। তাদের যদি আপনার ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম থাকে, তাদের আনএমপ্লয়মেন্টের প্রবলেম থাকে, তখন তাদের কিছু এক্সট্রা সহযোগিতা দরকার হয়। প্লাস হচ্ছে আপনার যে রিফিউজি, অস্ট্রেলিয়াতে প্রচুর আপনার অ্যাসাইলাম সিকার আছে, রোহিঙ্গারা আছে, আফগানরা আছে, প্যালেস্টাইনরা আছে। তো এদের জন্য একটা কাজ করার ইচ্ছা থেকে আমি আসলে এই কাজ শুরু করি। আমাদের একটা অর্গানাইজেশন আমরা ফর্ম করি 2017 সালে, যেটাকে আমরা সিতারা স্টোরি বলি। আমরা জি। এখানে ক্যানবেরা যারা মাইগ্রেন্ট, রিফিউজি, অ্যাসাইলাম সিকার, এদের নিয়ে কাজ করছি। প্লাস আমরা বাংলাদেশের রুরাল লেভেলে, গ্রামের স্কুলগুলোতে যারা অ্যাডোলেসেন্ট, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছি। অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2023 সালে। সো নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আপনার কাছে সেই অনুভূতিটা কেমন ছিল, সেই সময়ের গল্পটা কেমন ছিল? কেমন মনে হয়েছিল, কাকে সবার আগে জানিয়েছিলেন এই বিষয়টা? কিছু মনে আছে কিনা? না, অস্ট্রেলিয়ান অফ দি ইয়ার ব্যাপারটা আসলে এটা হচ্ছে যে আপনার এটা একটা প্রতি বছর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটা খুব সম্মানজনক অ্যাওয়ার্ড। এবং অস্ট্রেলিয়াতে যতগুলো স্টেট এন্ড টেরিটরি আছে, প্রত্যেকটা স্টেট এন্ড টেরিটরি থেকে ওরা 4 জন করে সিলেক্ট করে। হ্যাঁ, যে জি। আমি যেমন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে আছি, নিউ সাউথ ওয়েলস আছে, মেলবোর্ন, ভিক্টোরিয়াতে আছে। তো সেখান থেকে প্রত্যেকটা থেকে 4টা ক্যাটাগরিতে সিলেক্ট করে। তো আমাকে তারা সিলেক্ট করেছিল এসিটি থেকে, লোকাল হিরো অফ দ্য ইয়ার ওই ক্যাটাগরিতে। তো আমি প্রথম যখন যেটা জানতে পারি, প্রথমে আমার বিশেষ হচ্ছিল না হুম। সত্যি কথা বলতে। কেননা আমার অর্গানাইজেশনটা হচ্ছে তখন 2023 সালে, তো ইট ওয়াজ লাইক 7 ইয়ার্স ওল্ড, 6 ইয়ার্স ওল্ড। 6 ইয়ার্স। তো আমার মনে, হ্যাঁ, 6 বছর পুরনো একটা অর্গানাইজেশন নিয়ে আমি এই অ্যাওয়ার্ডটার জন্য নমিনেটেড হবো, এটা আমার কাছে একটা বিশাল বিস্ময় ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আহ, খুব মনে হচ্ছিল যে এটা আরো একটা বিরাট দায়িত্বের বিষয় হয়ে গেল। জি। আপনি জি। যখন একটা রেকগনিশন পাবেন এই লেভেলে, তখন তো আপনাকে আসলে আরো কাজ করার তাড়না চলে আসে। তো ওটাই আমার একটা আসলে, আই ওয়াজ ওভারওয়েলম যে আমাকে তাহলে আরো কাজ করতে হবে। জি। আর প্রথম অবশ্যই আমি আমার হাজবেন্ডকে জানিয়েছিলাম, এবং তারপরেই আমি আমার বাবা মাকে জানাই। ধন্যবাদ। যে প্রশ্নটা করছিলাম সেই আপনার উত্তরের মধ্যেই সেই প্রশ্নের একটা ক্লু এসে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখন আপনার বাবা, আমাদের সকলের প্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নিয়ে কথা বলবো, যাকে আমরা
বাংলাদেশের মহাসচিব বলি, ভালোবেসেই বলি। আমরা তার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে আপনার কাছে কোনো প্রশ্ন করব না। বাবা হিসেবে তিনি আপনার কাছে কেমন, মেয়ে হিসেবে আপনি তার কাছে কেমন, আমরা একটু এটুকু জানতে চাই। আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর বলি। মেয়ে হিসেবে আমি কেমন আমি সেটা জানি না, সেটা আমার বাবাকে প্রশ্ন করতে হবে। আচ্ছা আর আচ্ছা। বাবা হিসেবে কেমন, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ছোটবেলায় সত্যি কথা বলতে আমার আব্বুর উপর আমার খুব অভিমান হতো, হ্যাঁ, বিকজ আব্বুকে আমি পেতাম না। আমার আব্বা ঠাকুরগাঁতেই থাকতেন। উনি আপাদ মস্তক একজন রাজনীতিবিদ, এবং আপাদ মস্তক একজন, আমি বলবো যে সমাজের জন্য ভাবেন এমন একটা মানুষ, হ্যাঁ। তো আমার মা কিন্তু আমাদের দুই বোনকে বড় করেছেন ঢাকাতে, আমরা বড় হয়েছি, পড়াশোনা করেছি। তো তখন আমার আব্বুর উপর খুব অভিমান হতো, হ্যাঁ, যে আব্বু আমাদের থেকে বোধহয় দেশের মানুষকে বেশি ভালোবাসে। কথাটা কিন্তু সত্যি, হ্যাঁ, যে আমাদেরকে ভালোবাসে না। কিন্তু আমি যখন, তবে একটা ব্যাপার সত্যি, আমাদের প্রত্যেকটা ক্রুশিয়াল মোমেন্টে আব্বু সবসময় আমাদের কাছে চলে আসতো। আমার মনে আছে আমার একবার অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। আমি ভোরবেলা উঠে আমি দেখি আব্বু আমার পাশে শুয়ে আছে। মানে আব্বু সারা রাত, আমি তো খুব ছোট্ট, হ্যাঁ, সারা রাত সে গাড়ি চালায় ঠাকুরগা থেকে ঢাকায় চলে আসছিল, এবং আমার যেই মুহূর্তে অপারেশনটা হচ্ছিল সে পুরো 2 ঘন্টা আব্বু আপনার মসজিদে পড়েছিলেন। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং এগুলো। সো ইউ ডোন্ট নো আসলে, মানে আমার বাবা কিভাবে আমাদের জন্য এক্সপ্রেস করতেন, তার তার এক্সপ্রেশন গুলো এরকমই ছিল। আর বাবা হিসেবে আব্বুর সবচেয়ে বড় যে বিষয়টা, আব্বু আমার মধ্যে একটা জিনিস পুরো ঢুকিয়ে দিয়েছিল একদম ছোট্টবেলা থেকে, সেটা হচ্ছে যে পড়াশোনার কোনো বিকল্প নাই, হ্যাঁ। এবং আব্বু নিজে খুব রুট লেভেলে মানুষের সঙ্গে মিশতে পছন্দ করতেন। তো ওখান থেকে আব্বু আমাকে ধারণা দিয়েছিলেন যে পৃথিবীতে বিত্ত নয়, প্রভাব নয়, অর্থ নয়, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তোমার শিক্ষা, তোমার মূল্যবোধ। তো আমি মনে করি যে দিস ইজ দ্য গ্রেটেস্ট গিফট আই রিসিভ ফ্রম মাই ফাদার, যে এই যে চিন্তাটা। এবং আব্বু পৃথিবীর সব মেয়ের কাছেই তার বাবা হচ্ছে শ্রেষ্ঠ হিরো, বাবা। আমার বাবা তো আমার হিরো বটেই। জি। আহ, খুব একটা ইমোশনাল প্রশ্ন করব। স্যার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এই নির্বাচনটাই বোধহয় তার শেষ বারের মতো নির্বাচন। তো এই বিষয়টা জানার পরে বা এই বিষয়টা মনে হওয়ার পরে কেমন লাগে আপনার কাছে? আহ আমার আব্বার সারা জীবনটাই না রাজনীতি করেছেন, হ্যাঁ। মানে আমার আব্বাকে মাঝখানে কিছু সময় উনি চাকরিও করেছেন। উনি জিয়াউর রহমানের সময়ে জিয়াউর রহমানের সরকারে ছিলেন। উনি শিক্ষকতা করেছেন ঢাকা কলেজে। উনি আহ, বাংলাদেশ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টে উনি ছিলেন। উনি আহ, ইউনেস্কোর সাথেও কাজ করেছেন। জি কিন্তু আব্বু সবচেয়ে বেশি, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইনভলভড, এনগেজড হচ্ছে রাজনীতিতে, হ্যাঁ। জি এবং সত্যিকার ভাবেই বাংলাদেশের মানুষের প্রত্যেকটা যন্ত্রণা তাকে তাড়িত করে। জি আমি, আব্বু তো অনেকবার জেলে গেছে, তো আমি তো প্রতিবার দেশে যেতাম আব্বু যতবার জেলে গেছে, এবং আমি বিশ্বাস করি আমি যতবার জেলে আব্বুর সঙ্গে দেখা করতে গেছি, ওই ছোট্ট ঘরটাতে বসে আব্বু তার নিজের কোনো সমস্যার কথা কখনো বলতেন না, যে তার খাওয়া দাওয়ার কি হচ্ছে, তার কষ্ট হচ্ছে, তার একাকিত্ব, কিচ্ছু না। আব্বুর সমস্ত কথা থাকতো জেলের ছেলেগুলার জন্য। হুম, যে আমাদের ছেলেগুলা খুব কষ্টে আছে, আমাদের ছেলেগুলো মার খেয়ে সারা শরীর তাদের ক্ষত বিক্ষত হয়েছে। এবার আমার আম্মাকে সবসময় বলতেন যে তুমি কিছু এক্সট্রা টাকার ব্যবস্থা করে ছেলেগুলাকে দিতে হবে, হ্যাঁ। তো আব্বু যখন তার রিটায়ারমেন্টের কথা বলে, যে তিনি আর নির্বাচন করবেন না, তখন আমি ভাবি যে তাহলে আমার আব্বা কি করবেন, হ্যাঁ, যখন উনি রাজনীতি করবেন না আমার আব্বা কি করবেন। বাট তখন আমি বুঝি আমার আব্বা খুব লিখতেন এক সময়, হ্যাঁ। আমি আব্বুকে খুব তিনি এনকারেজ দারুণ করি আব্বু কবিতা যেন কবিতা লেখে। পড়েন এখনো। জি হ্যাঁ, আমরা আব্বু খুব জানি। সুন্দর আবৃত্তি করেন। জি আমি আব্বুকে খুবই এনকারেজ করি যে আব্বু যেন লেখে, তার এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, তার জীবনে যে কত কিছু উনি দেখেছেন, আব্বু যেন লেখেন। হ্যাঁ, মেয়ে হিসেবে আমি একটু বোধহয় স্বস্তি পাবো, বিকজ আব্বুকে দেখে যে আব্বু খুব মানে শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে আব্বু যায়, তো ওইখানটা হয়তো বা আমার শারীরিক একটু না, স্বস্তি না হবে। শুধু আমার কাছে মনে হয় যে মানসিকও, মেন্টালিও অনেক হ্যাঁ, বড় চাপ থাকে, এত হ্যাঁ, বড় একটা দলের মহাসচিব। অ্যাবসলিউটলি, আহ, অ্যাবসলিউটলি, জি অ্যাবসলিউটলি অনেক বড় চাপ থাকে। জি তো আমি চাই যে আব্বু, তবে এটা এই কথা ঠিক, আব্বু আব্বু যখন রাজনীতি করবে না তখন আব্বুর আসলে কিছুটা আব্বু একা হয়ে যাবেন।
আহ, পারিবারিক যে স্ট্রাগেলটা গিয়েছে আপনাদের, আহ, দীর্ঘ 16 বছর স্যারকে অনেক সময় জেলে থাকতে হয়েছে, আপনার মাকে জি। কষ্ট করতে হয়েছে, ওই সময়গুলো আসলে কতটা মানসিক তাড়নার মধ্যে থাকতেন, তার দুই একটা স্মৃতি যদি আমাদেরকে একটু বলতেন। আসলে আমাদের স্মৃতিগুলো আমি খুব একটা শেয়ার করতে চাই না, কেন জানেন? বিকজ আমরা যেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি, বাংলাদেশে হাজার হাজার পরিবার সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, আর কিছু জি, কিছু পরিবার এখনো যাচ্ছে, যাদের পরিবারের ছেলে, বাবা, ভাই এখনো ফিরে আসেনি, হ্যাঁ, জি, জি, যারা গুম হয়ে গেছে। তো আমি মনে করি যে আমাদের স্ট্রাগল আসলে সে তুলনায় কিছুই না। জি, এই এই পরিবারগুলো যে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ। আর হ্যাঁ, আমাদের এক প্রতিবারই আব্বু যখন জেলে গেছে তখন তো একটা অন্যরকম একটা কষ্টের বিষয়, একটা আনসার্টেনিটির বিষয়। তবে আম, আমার আম্মা মাঝখানে খুব অসুস্থ ছিলেন, ওই সময়টা আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম। বিকজ আমার মনে হচ্ছিল যে আমার আব্বা বেশি কষ্ট পাচ্ছেন, কারণ আমার আম্মা তখন অসুস্থ ছিলেন, তো এবার আব্বু কিছু করতে পারছিলেন না জেলে থেকে। ওই সময়টা আমার আমার খুব কষ্ট লেগেছে। কিন্তু অ্যাজ আই সেইড দে, আসলে আমাদের কষ্ট কিছু না। বাংলাদেশে হাজার হাজার পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে গেছে, আমাদের কষ্ট সেখানে কিচ্ছু না। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি যে পরিবারগুলো এরকম অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে গেছে, আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করে। জি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছোট্ট দুইটা প্রশ্ন একসাথেই করছি। আপনি ছোটবেলায় ডিবেট করতেন, আমরা জানতাম সে সময়কার একটু স্মৃতি, আর হচ্ছে আপনার বাড়ি, আপনার পরিচয় ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও নিয়ে দুই একটা স্মৃতি বা ছোটবেলার কোনো গল্প থাকলে যদি আমাদেরকে একটু বলতেন। আমার ডিবেট করার অসাধারণ অনেক স্মৃতি আছে। আমি সবচেয়ে বেশি এনজয় করেছি আমার স্কুল জীবনে, কলেজ জীবনে ডিবেট করাটা। বিকজ আপনার এই যুক্তির উপর যুক্তি তৈরি করা, হ্যাঁ, এবং আপনাকে ডেলিভার করা, প্রতিপক্ষের সাথে যুক্তির লড়াইয়ে আহ উত্তীর্ণ হওয়া, তারপরে জেতা কিংবা হারা, হ্যাঁ, এগুলো তো একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি পৃথিবীতে মানে এত মজা কোনো কিছুতে পাইনি ডিবেট করাতে। তো একটা অভিজ্ঞতার কথা বলি, খুব ছোট্ট অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে আমি হলি ক্রসের ছাত্রী। তো আমার যে কেমিস্ট্রি টিচার ছিলেন সরকার স্যার, উনি অতি সম্প্রতি মারা গেছেন। উনি আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন। তো সরকার স্যারের যে ক্লাসগুলো আমরা করতাম কি, কোনো কোনো সময় আমাদের যখন ডিবেট কম্পিটিশন থাকতো আমরা তো রিহার্সাল করতাম, প্র্যাকটিস করতাম। দেখা যেত কি হয় জানি, সরকার স্যারের ক্লাসগুলি মিস হতো ডিবেট করতে গিয়ে, হ্যাঁ, রিহার্সাল করতে গিয়ে। তো একটা কথা আমার মনে পড়ে যে একটা ডিবেট কম্পিটিশন আমরা জিতলাম। জিতে, তো তার পরদিন স্যারের ক্লাস ছিল, তো আমি আমার বন্ধু যারা দুজনে বিতর্কিত ছিলাম তারা গেছি, গিয়ে খুব কাচুমুচু করে বসে আছি স্যারের ক্লাসে, হ্যাঁ। তো স্যার তো জানেন অলরেডি যে আমরা জিতে এসেছি, হ্যাঁ। তো স্যার জাস্ট আমাকে দেখে বললেন, উনি খুব ইন্টারেস্টিং ভাবে কথা বলতেন। তো স্যার বললেন যে শুধু বিতর্ক করলেই হবে, রসায়ন বুঝতে হবে না। তো ওই ব্যাপারটা আমার খুব মনে আছে যে স্যার এভাবে বলেছিলেন। তো তখন আমার পাশে যে আমার ক্লাসমেট ছিল সব হেসে দিয়েছিল স্যারের কথা বলার স্টাইলটা শুনে। আর ঠাকুরগা হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা। আমার সবচেয়ে আদরের জায়গা, বিকজ ঠাকুরগাতে আমার অনেক স্মৃতি আছে। আমি ছোটবেলায় কিছু সময় ঠাকুরগাতে কাটিয়েছি। আমার কিন্তু বিচিত্রা পড়াটা শুরু হয় ঠাকুরগাতে, হ্যাঁ। আপনার মনে আছে কিনা, সাপ্তাহিক বিচিত্রা ছিল, পরে জি, এটা সাপ্তাহিক 2000 হয় বোধহয়। জি, তো আমার আব্বার একটা বিশাল লাইব্রেরি ছিল, হ্যাঁ, জি, আহ দোতলাতে। সেই দোতলাতে আব্বুর প্রচুর পত্রিকা ছিল, তো সেখানে আমি বিচিত্রা পড়তাম। তখন আমি ছোট, আমি চুপ চুপ জি, করে লুকায় লুকায় বিচিত্রা পড়তাম। জি, তো ওই স্মৃতিটা খুব মনে পড়ে। আরেকটা স্মৃতি মনে আছে যে শবে বরাতের সময় আমাদের একজন বিহারি একজন কেয়ারটেকার ছিলেন, ইয়াকুব দাদা। অসাধারণ সুদর্শন একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, ওনাকে ইয়াকুব দাদা বলতাম। তার একদম সাদা দাড়ি ছিল। তো শবে বরাতের দিনে সামনে বারান্দায় আমি ইয়াকুব দাদার পাশে বসতাম। আর যারা আপনার একটু দুস্থ তারা আসতেন বাসায়, তো আমি দাদার সাথে বসে বসে আপনার সাদা রুটি আর সুজির হালুয়া দিতাম। আমার সেটা খুব মনে পড়ে। আমরা শেষ করার আগে শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই। আমরা তো একটা বিধ্বস্ত বাংলাদেশ দেখলাম, একটা রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশটাকে আবার ফিরে পেয়েছি, পুরোপুরি ফিরে পেয়েছি কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু কেমন বাংলাদেশ দেখতে চান সামনে, সামনের দিনে আর কি দেখতে চান না, আর কি দেখতে চান? আমি এমন একটা দেশ দেখতে চাই যেখানে প্রতিটা নাগরিক, রিগার্ডলেস জেন্ডার, রিলিজিয়ন, অ্যাফিলিয়েশন, এজ,
সেফ ফিল করবে। আমি এমন একটা দেশ দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপদ বোধ করবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আমি দেখতে চাই যে মানুষের মধ্যে এমপ্যাথি থাকবে। হ্যাঁ, এভরিওয়ান উইল ফিল ফর ইচ আদার। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি, আমার কাছে একটা জিনিস 5ই আগস্টের পর থেকে আমাকে সত্যিকার ভাবে শকড করেছে। মানে আমি তো খুশি হয়েছি অবশ্যই, শেখ হাসিনার ফল হয়েছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমরা একে অপরের প্রতি খুব বেশি আহ মিতশ্রদ্ধ হয়ে পড়ছি কিনা, আমরা রেগে যাচ্ছি কিনা, আমরা একে অপরের মতকে মানে আমরা সমর্থন করতে না পারি, কিন্তু সে মতটাকে আবার মানে আমরা কি বলবো, যে মতটাকে আমরা গ্রহণ করতে পারছি না, ঠিক আছে, কিন্তু তাকে আমরা সেফ ফিল করাচ্ছি কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি আমি এই জন্যই বলছি একটা দেশ দেখতে চাই যেখানে এভরিওয়ান উইল ফিল ফর ইচ আদার এন্ড এভরিওয়ান উইল ফিল সেফ। আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আ সিটিজেন উড নিড। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব চমৎকার আলোচনা করলাম আপনার থেকে। আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। আশা করি আমাদের দর্শকরাও এগুলো জানতে পেরে অবশ্যই ভালো বোধ করবেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং নেক্সট বিডির দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আপনারা মনোযোগ সহকারে যারা এই এতক্ষণ আলোচনা শুনছিলেন, এবং আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। তো ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।